আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু। সচিবালয় অগ্নিকাণ্ড আগুনের কমিটি বাতিল করে নতুন ৮ সদস্যের কমিটি। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ২ দিনের কর্মসূচি। পূর্বাঞ্চলের ৩০০ ফুটে রাত থেকে ভোর পর্যন্ত চলে উঠতি তরুণ তরুণীদের কার রেসিং ও মাদক সেবন। ৫ বছর পর মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী। হারিস চৌধুরীর লাশ দাফনের জন্য সিলেটে নেওয়া হবে রোববার। খালাতো বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেফতার। সাত সকালে সড়কে ঝরল ৮ প্রাণ। পঞ্চগড়ের শৈত্যপ্রবাহ অব্যাহত, বিপাকে নিম্ন আয়ের মানুষ। মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত ৩। মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ৭ দিনের জাতীয় শোক ঘোষণা। এবং আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের নেপথ্যে রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ শুক্রবার সকাল ৯:৩০টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু হয়েছে, চলবে শনিবার পর্যন্ত। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই সংলাপের মূল লক্ষ্য ঐক্য সংস্কার ও নির্বাচন। এতে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি অংশ নিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ডক্টর মুস্তাক হোসেন খান, এবং সমাপনী বক্তব্য দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। এছাড়া অন্তর্বর্তী সরকারের ৭ জন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নিয়েছেন। অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র প্রকাশ হয়েছে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নতুন করে কমিটি গঠন করেছে সরকার। সেই সঙ্গে আগের ৭ সদস্যের কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। ৮ সদস্যের নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে প্রধান করা হয়েছে। আরও রয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মঞ্জুর, ঢাকা সেনানিবাসের কমান্ড্যান্ট CMDT ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ২ দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে এ জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হয়। সংস্কার কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে ভবিষ্যতে যারা ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত করুন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সরকার অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী। গত সোমবার ঢাকায় চীন বাংলাদেশ সম্পর্ক বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে। এ সময় দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের উপরে গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান তিনি। আগামী ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দুপুর ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান
কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সারা দেশে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দ্বিতীয় দিন অর্থাৎ 2 জানুয়ারি রাজধানীর গুলিস্তান আউটডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের 8টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে সব ইউনিটিতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রাজধানীর লাগোয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে পূর্বাচলের 300 ফুট সড়ক। আশেপাশেও রয়েছে চরম নিরাপত্তাহীনতা। সড়কটি রাতারাতি যেমন দর্শনার্থীদের নজর কেড়েছে, ঠিক একই সময় সেটি মৃত্যু জোন বা ডেঞ্জার জোনে পরিণত হয়েছে। ছিনতাই, ডাকাতি, সড়ক দুর্ঘটনা সেখানে নিত্যদিনের ঘটনা। মাতাল তরুণ তরুণীরা বেপরোয়া গতির গাড়ি চালিয়ে প্রায় দুর্ঘটনা ঘটাচ্ছে। একদিকে খুনের পর লাশ ফেলে দেওয়ার নিরাপদ স্থান, অন্যদিকে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা, অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। 5 বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে তাকে। এর আগে 2020 সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী 2020 সালের 29 জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর লাশ ঢাকা মেডিকেল থেকে আগামী রবিবার সিলেট নেওয়া হবে। হারিস চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তার বাবার লাশ সিলেটে নিয়ে যাওয়া হবে। এদিন রোববার বেলা 2টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর লাশ কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিস চৌধুরীর প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বগুড়ার শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার শাহজাহানপুর উপজেলার বি ব্লক এলাকায় বিকেল 5:30টার দিকে এ ঘটনা ঘটে। গাউস শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাহজাহানপুর থানা পুলিশের ওপর হামলা সহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, শাহজাহানপুর উপজেলার বি ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন। পরে তাকে শাহজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত 10 জন। শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে পথচারী সহ 5 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় 3 কৃষি শ্রমিক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন 5 জন। শুক্রবার ভোর 5টার দিকে উপজেলার সাঁথিয়া মাধবপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ে 4 দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ নিয়ে তৃতীয়বার মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এ জেলা। বিশেষ করে এই জনপদটি হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসের কারণে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তবে সকালের দিকে দেখা মিলছে সূর্যের ঝলমলে রোদ। শুক্রবার সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ 100% ছিল, যা গতকাল সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগড়ি ইউনিয়নে 2 পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্য ও তার ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সংঘর্ষে খুনের চর গ্রামের মতি শিকদারের ছেলে ইউপি সদস্য আক্তার হোসেন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরীয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মারুফ শিকদারের মৃত্যু হয়। পরে সিরাজ শিকদার নামে আরেকজন মারা যান। এছাড়া আহত হয়েছে অন্তত 10 জন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব
মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:51 তার মৃত্যু হয়। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে AIIMS বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করে নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত 9:51 তাকে মৃত ঘোষণা করেন। আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়ে 38 জন নিহত হয়েছেন। বুধবারের এই বিধ্বস্তে রাশিয়া দায়ী থাকতে পারে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন এভিয়েশন বিশেষজ্ঞ সংজ্ঞা প্রকাশ করেছিলেন যে আজারবাইজানের বিমানে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা থেকে আঘাত হয়ে থাকতে পারে। আজারবাইজানের একটি সরকারি সংবাদ মাধ্যমও এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, এই বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রই দায়ী। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।